বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি ফার্স্ট লেকচার ইতিমধ্যে পড়ে ফেলেছি। ইন্ট্রোডাকশন টু ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। আমরা দ্বিতীয় লেকচার যেটা সাজিয়েছি সেটা হচ্ছে বেয়ার-ল্যাম্বার্টস ল। তো চলো আমরা বেয়ার-ল্যাম্বার্টস লটা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির জন্য আমরা জেনে নিই। তোমরা ইতিমধ্যে জেনেছ স্পেকট্রোস্কোপি কী জিনিস, স্পেকট্রোস্কোপি কী। আমরা গত লেকচারে বলেছিলাম যে স্পেকট্রোস্কোপি ইজ দ্য স্টাডি অফ interaction between matter and electromagnetic radiation, especially the radiation emitted or absorbed by a chemical substance. এটা আমরা গতদিনও তোমাদেরকে বলেছি। সেই সঙ্গে আমরা বলেছিলাম যে আমরা স্পেকট্রোস্কোপির মাধ্যমে দু ধরনের মেজারমেন্ট করি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। তো এই মেজারমেন্টের জন্য আমরা স্পেকট্রোফটোমিটার বা স্পেকট্রোমেট্রি এরকমটা ব্যবহার করে থাকি, বা এই যন্ত্রটি ব্যবহার করে থাকি। তাহলে আমাদের জানা দরকার যে স্পেকট্রোফটোমিটার কী। A spectrophotometer is an instrument that applies this principle to measure the precise amount of light a substance absorbs. অর্থাৎ এটা একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে কোনো একটা সাবস্টেন্স কী পরিমাণ লাইট অ্যাবজর্ব করে সেটা নির্ণয় করে। দেখো, আমরা এখানে একটি যন্ত্রের কথা বলতে পারি বা ইনস্ট্রুমেন্ট স্পেকট্রোফটোমিটারের আমরা একটা ডায়াগ্রাম দেখছি। তোমরা এখানে খেয়াল করছো যে এখানে আমরা লাইট সোর্স ব্যবহার করেছি, যেখান থেকে 400 থেকে 700 ন্যানোমিটার। যেহেতু এটা একটা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, কাজে এখান থেকে যে রেটা আমাদের ব্যবহার হবে সেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। এই লাইটটা লাইট সোর্স থেকে এই ওয়েভ লেন্থের যে আমাদের রেডিয়েশনটা রয়েছে সেটা মনোক্রোমেটরে প্রবেশ করে, এবং মনোক্রোমেটর থেকে একটি মাত্র বা একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থের লাইটকে সিলেক্ট করা হয়। সেটা সলিউশনের মধ্যে দিয়ে পাস করে এবং ডিটেক্টরে গিয়ে ডিটেক্ট হয়। ওই যে রেডিয়েশনটা যেটা সলিউশনে বা স্যাম্পলের মধ্যে দিয়ে পাস করবে, এবং এই যে ডিটেক্টরটি রয়েছে সেটা কম্পিউটারের মনিটরের সঙ্গে যুক্ত রয়েছে। সেই কম্পিউটার মনিটরে আমরা ঠিক এরকম একটা স্পেকট্রাম পেয়ে থাকি, যেটা ইউভি ভিজিবল স্পেকট্রাম নামে পরিচিত। সেখানে আমরা তরঙ্গদৈর্ঘ্যের বিপরীতে অ্যাবজর্বেন্সের একটা প্লট পেয়ে থাকি। এখন আসো আমরা একটু জেনে নিই যে এই যে আমাদের স্পেকট্রোফটোমিটারের মধ্যে যে কয়েকটি আমরা রাশি ব্যবহার করেছি সেগুলো কী জিনিস। প্রথমত আমরা কিউভেট, এই কিউভেটের মধ্যে যে পুরুত্ব, এই পুরুত্বটাকে আমরা ধরে নিয়েছি এল। তাহলে আমরা এখানে বলতে পারি এল ডিস্টেন্স দ্য লাইট ট্রাভেল থ্রু দ্য স্যাম্পল। কেন আমরা বলছি ডিস্টেন্স, মানে লাইটের ট্রাভেল ওয়ে কেন বলছি আমরা? কারণ হচ্ছে লাইট যখন এর মধ্যে দিয়ে পাস হচ্ছে তখন এই কিউবিটের যে পুরুত্ব, ঠিক আমাদের লাইট ততটুকুই দ্রুত অতিক্রম করছে সলিউশনের মধ্য দিয়ে। এরপরে যেটা ট্রান্সমিটেড হয়েছে সেটা আবার অন্য বিষয়। আমরা শুধু এলটার কথা বলছি, যেটা হচ্ছে ডিস্টেন্স দ্য লাইট ট্রাভেল থ্রু দ্য স্যাম্পল।
এরপরে আমরা এখানে আই নট ব্যবহার করেছি। আই নট হচ্ছে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, দ্যাট মিন এন্টারিং দ্য স্যাম্পল, অর্থাৎ যে লাইটটা স্যাম্পলের মধ্যে প্রবেশ করেছে সেই লাইটটাকে যে ইন্টেন্সিটি সেটাকে আমরা বলছি হচ্ছে আই নট। ফাইনালি আই হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য লাইট আফটার ইট হ্যাজ পাসড থ্রু দ্য স্যাম্পল, অর্থাৎ এই স্যাম্পলের মধ্য দিয়ে পাস করার পরে, অর্থাৎ ট্রান্সমিটেন্স বা ট্রান্সমিটেড যে লাইটের ইন্টেন্সিটি সেটাকে আমরা বলছি হচ্ছে আই। চলো আমরা সামনের দিকে এগিয়ে দেখি। আমরা একটি কথা একটু আগে উচ্চারণ করলাম, সেটা হলো ট্রান্সমিটেন্স। ট্রান্সমিটেন্স হচ্ছে একটি টার্ম, সেটা হচ্ছে আমাদের যে ইনসিডেন্ট লাইট রয়েছে আই নট এবং ট্রান্সমিটেড যে লাইট রয়েছে এই দুটার রেশিও, এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি বলতে পারছি এখানে, ট্রান্সমিটেন্স টি is a measure of the fraction of incident light that pass through a sample, and it is the ratio of the transmitted light intensity and the incident light intensity I naught. তার মানে আমরা বলতে পারি ট্রান্সমিটেন্স টি ইজ ইকুয়াল টু হচ্ছে আই বাই আই নট, যেটাকে আমরা বলছি যে আমাদের ট্রান্সমিটেড লাইট এবং ইনসিডেন্ট যে লাইট এই দুটার ইন্টেন্সিটির রেশিওটাকে আমরা বলছি হচ্ছে ট্রান্সমিটেন্স। মনে রাখবে ট্রান্সমিটেন্স সর্বদাই পার্সেন্টেন্সে ক্যালকুলেট করা হয়। তাহলে নতুন একটা টার্ম নিয়ে আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে অ্যাবসর্বেন্স। কেননা তোমরা পূর্বের স্লাইডে আমরা যে বিষয়টা দেখেছি, এখানে একটা যে কম্পিউটার মনিটরে আমরা যে স্পেকট্রামটা পেয়েছি সেটা হচ্ছে ওয়েভ লেন্থের অ্যাগেনস্টে আমাদের হচ্ছে অ্যাবসর্বেন্স। তাহলে অ্যাবসর্বেন্সকে এ দ্বারা প্রকাশ করা হয়। সো অ্যাবসর্বেন্স কি এটা আমাদেরকে জানতে হবে। তাহলে অ্যাবসর্বেন্স যদি ট্রান্সমিটেন্স টি হয়, দ্যাটস মিন আই বাই আই নট, তাহলে অ্যাবসর্বেন্স হবে মাইনাস লগ টি, যার বেজ হচ্ছে 10, সেটা নিয়ে আমরা কথা না বলি। এটা এ ইজ ইকুয়াল টু মাইনাস লগ টি। সো আমরা যদি এখানে টি এর ভ্যালুটা যদি বসাই দিই, টি হচ্ছে আই বাই আই নট, অর্থাৎ আমরা এখানে যদি টি এর ভ্যালুটা বসিয়ে দিই আই বাই আই নট। এখন আমরা যদি এখানে লব এবং হরকে যদি চেঞ্জ করে দিই, অর্থাৎ আইটাকে যদি আমরা নিচে দিই এবং আই নটটাকে উপরে দিই, তাহলে এই নেগেটিভ সাইনটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। Now absorption spectrum. অ্যাবজর্পশন স্পেকট্রাম আমরা একটু আগেও আমরা দেখেছি কম্পিউটার মনিটরে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাবজর্পশন স্পেকট্রামে অ্যাবজর্বেন্সের যে প্লট করা হয় তার অ্যাগেনস্টে ওয়েভলেন্থ আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, অনেকেই এক্ষেত্রে এমনটা বলে থাকে যে ট্রান্সমিটেন্স ওয়েভলেন্থের অ্যাগেনস্টে যে আমাদের ট্রান্সমিটেন্স, সেটাও হয়, কিন্তু সাধারণত আমরা অ্যাবজর্পশন স্পেকট্রামের মধ্যে অ্যাবজর্বেন্স প্লট করব কার অ্যাগেনস্টে, ওয়েভলেন্থের অ্যাগেনস্টে। সেখানে ওয়েভলেন্থটা অবশ্যই ন্যানোমিটারে আমরা ব্যবহার করে থাকি, যেমন এরকম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা এক্স অ্যাক্সিস বরাবর ওয়েভলেন্থকে নিয়েছি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়েছি আমরা হচ্ছে অ্যাবজর্বেন্স। এখানে আমরা এই যে সর্বোচ্চ যে অ্যাবজর্বেন্সটা পেয়েছি যে তরঙ্গ দৈর্ঘ্যে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে
ল্যামডা ম্যাক্স, এবং এই ল্যামডা ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ যে অ্যাবজর্পশনটা পেয়ে গেছে এটাকে বলা হয় ম্যাক্সিমাম অ্যাবজর্পশন। নাও আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া সেটা হচ্ছে ল্যাম্বার্ট ল, বেয়ার ল্যাম্বার্ট ল। তো প্রথমে আমরা ল্যাম্বার্ট ল এবং পরবর্তীতে বেয়ার ল্যাম্বার্ট ল নিয়ে আলোচনা করব। একটি আলোচনা করলে দ্বিতীয়টি খুব সহজ হয়ে যাবে আমাদের কাছে। তো প্রথমে আসো আমরা বেয়ার ল্যাম্বার্ট ল দেখি। আমরা যে কিউবিটটা দেখেছিলাম, যদি আমরা ধরে নিই কিউবিটের যে পুরুত্ব সেটা হচ্ছে এল, এবং ইনসিডেন্ট যে লাইট তার ইন্টেন্সিটি হচ্ছে আই নট, এবং আই নট ইন্টেন্সিটির একটা লাইট সলিউশনের মধ্য দিয়ে পাস হওয়ার পরে, অর্থাৎ আফটার অ্যাবজর্বেন্স দ্য লাইট intensity is I. দ্যাটস মিন ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি হচ্ছে I বা তীব্রতা। ল্যাম্বার্ট এই বিষয়টাকে তিনি বলেছেন যে এই যে আমাদের যে ইনসিডেন্ট যে লাইট রয়েছে বা প্রারম্ভিক যে লাইটের যে তীব্রতা রয়েছে, তোমরা খুব স্বাভাবিকভাবে বলতে পারো যে এটা সলিউশনের মধ্য দিয়ে পাস করার সময় এখানে সেটা অ্যাবজর্ব হবে, ফলে আলোর তীব্রতা কি কমে যাবে। তাহলে এই যে আলোর তীব্রতা যে কমে যাচ্ছে তার যে হার এই পুরুত্বের সাপেক্ষে, অর্থাৎ পুরুত্বটা আমাদের যত বেশি হবে অ্যাবজর্বেন্সটা তত বেশি হবে, তাহলে এই পুরুত্বের সাপেক্ষে আলোর তীব্রতার একটি সূত্র তিনি প্রদান করেছেন। সেটা কি বলা হচ্ছে, দ্য রেট অফ ডিক্রিজ ইন দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট। ওই যে বললাম লাইটের কি হবে, ইন্টেন্সিটি ডিক্রিজ হবে, বলছে সেই ডিক্রিজটা রেট হার, অর্থাৎ আলোর তীব্রতা হ্রাসের হার হবে উইথ দ্য থিকনেস অফ দ্য ম্যাটেরিয়াল অর স্যাম্পল। আমরা এখানে স্যাম্পলটার কথা বলি, থিকনেস। তাহলে থিকনেস কোনটা, এই কিউবিটের যে পুরুত্ব সেটা হচ্ছে থিকনেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট লাইট। তোমরা একটা বিষয় মনে রাখবে, বেয়ার ল্যাম্বার্ট লয়ে আফটার অ্যাবসর্বেন্স লাইটের ইন্টেন্সিটি নিয়ে ক্যালকুলেশন করা হয়। আমাদের ইন্টেন্সিটি যে রয়েছে লাইটের, এটা অ্যাবসর্বেন্সের আগে তো আইনট আছে, এটা দিয়ে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারবো না, বা বেয়ার ল্যাম্বার্ট ল বা কোনোভাবেই ইউভি ভিজুয়াল স্পেকট্রোস্কোপি কাজ করে না। বরং সেই লাইটটাই আমাদের হিসেবের মধ্যে, গণনার মধ্যে আসে আফটার দ্য অ্যাবসর্বেন্স, অর্থাৎ অ্যাবজর্ব হওয়ার পরে যে ইন্টেন্সিটিটা। সুতরাং আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু বেয়ার ল্যাম্বার্ট ল, rate of decrease of intensity of light with the thickness is proportional I. That's mean ট্রান্সমিটেন্স যে লাইটটা রয়েছে সেই লাইটের তীব্রতার সমানুপাতিক। যেহেতু ইন্টেন্সিটি হ্রাস পাচ্ছে, এজন্য এই রেটের সামনে একটি নেগেটিভ সাইন দেওয়া হয়েছে, অর্থাৎ নেগেটিভ সাইন দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে আলোর তীব্রতা হ্রাস পাচ্ছে। এখন আমরা এই পুরো বিষয়টাকে একটা ম্যাথামেটিক্যাল টার্মে নিয়ে যেতে চাই, এরপরে আমরা আবার বিএল লতে যাব। তো আমরা যদি এখানে মাইনাস ডিআই বাই ডিএল যদি প্রপোর্শনাল সাইন আমরা তুলে দিই, তাহলে একটি ধ্রুবক কে পাবো। সো মাইনাস ডি আই বাই ডিএল ইজ ইকুয়াল টু কে আই। এখন এখানে ডিআই হচ্ছে অপারেটর, তাহলে আমরা একই ধরনের বিষয়গুলো একই দিকে রাখি। তাহলে আমরা মাইনাস ডিআই, এখানে আইটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, এবং ডিএলটাকে এখানে গুণ করে কে ডিএল, মাইনাস ডিআই বাই আই ইজ ইকুয়াল টু কে ডিএল, অর্থাৎ আর গুণ করা হলো। এরপরে
আমরা এই পুরো রাশিটাকে আমরা কি করতে চাই, ইন্টিগ্রেশন করতে চাই। তো ইন্টিগ্রেশন যদি করি, মাইনাস সাইনটাকে আমরা বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন সাইন দিলাম। এখানে টেনের মতো মনে হচ্ছে, এটা না, এটা আই নট। আসলে স্লাইডে ফ্রন্টের কারণে এমনটা হয়েছে। সো আমরা দেখিয়েছি যে আলোর তীব্রতার প্রাথমিক তীব্রতা হচ্ছে আই নট এবং ফাইনাল তীব্রতা হচ্ছে আই, ইন্টেন্সিটি। সো এর লিমিট হবে কি, আই নট থেকে আই, এবং এখানে থাকছে ডিআই বাই আই ইজ ইকুয়াল টু কে হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন সাইন দিলাম। দেখো এখানে পুরুত্ব কত, 0, এবং ফাইনালি এখান থেকে এখানে কিউবেটের আমরা যখন ফাইনাল পজিশনে যাব তখন এটার পুরুত্ব হচ্ছে এল, তাই না? সো এর লিমিট হবে 0 টু এল, এবং অপারেটর হচ্ছে আমাদের ডি এল। এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, তোমরা জানো ইন্টিগ্রেশন অফ 1/x দ্যাটস মিন লন এক্স, অর্থাৎ 1/i দ্যাটস মিন হবে লন আই। সো মাইনাস সাইন, আমাদের মাইনাস সাইন থাকলো, থার্ড ব্র্যাকেট আমরা দিলাম লন আই, লোয়ার লিমিট আই নট এবং আপার লিমিট হচ্ছে আই ইজ ইকুয়াল টু কে। এখানে কনস্ট্যান্ট সামনে, তোমরা জানো কনস্ট্যান্টকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে অপারেটর নিজেই চলে আসবে, অর্থাৎ অপারেটর এখানে হচ্ছে এল। সো এখানে হবে এল এবং লিমিট হবে 0 টু এল। এখন আমরা মাইনাসকে আমরা বামে রাখলাম। তোমরা জানো ইন্টিগ্রেশনে আপার লিমিট থেকে লোয়ার লিমিট মাইনাস হয়, তো লন আইয়ের জায়গায় হবে আই, মাইনাস লন আইয়ের পরিবর্তে হবে আই নট। তো মাইনাস থাকলো মাইনাস লন আই মাইনাস লন আই নট ইজ ইকুয়াল টু, এখানেও তাই হবে আমাদের। আমরা যদি এখানে যদি বসাই এল এর পরিবর্তে এল মাইনাস এল এর পরিবর্তে 0, সো কে ইন্টু এল মাইনাস 0। তা আমরা এখানে কী পাবো, মাইনাস দ্বারা যদি গুণ করে দিই আমরা, মাইনাস লন আই মাইনাসে মাইনাসে প্লাস লন আই নট ইজ ইকুয়াল টু কে এল। আমরা জানি লন এবং লগ একই রকম হিসাব, যোগ বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়। তাহলে লন আই নট মাইনাস লন আই, তাহলে মাইনাসের ক্ষেত্রে মাইনাসের অংশটুকু নিচে চলে আসে, তো লন আই নট ডিভাইড বাই আই ইজ ইকুয়াল টু কে এল। এখন লন থেকে লগে গেলে আমাকে ইকুয়াল টু যে রাশিটা থাকে সেখানে 2.303 দ্বারা ভাগ করতে হবে। আমরা লনটাকে লগ করলাম, সো আই নট বাই হচ্ছে আই ইজ ইকুয়াল টু কে 2.30312, অর্থাৎ 2.303 দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো আমরা যদি এই যে লগ আই নট বাই আই, এটা সমান সমান আমরা কি জানি, তুমি বলতে পারবে? এটা সমান সমান আমরা জানি হচ্ছে এই যে লগ আই নট বাই আই, লগ আই নট বাই আই ইজ ইকুয়াল টু কি, অ্যাবজর্বেন্স, তাই না? তাহলে আমরা এখানে বসাতে পারবো হচ্ছে লগ আই নট বাই আই, এই যে লগ আই নট বাই আই ইজ ইকুয়াল টু অ্যাবজর্বেন্স এ, এবং এই যে ধ্রুবকটা কে বাই 2.303, এই ধ্রুবকটা আমরা তুলে দিলে, যদি আমরা তুলে দিই তাহলে সমানুপাতিক চিহ্ন চলে যাবে, সমান চিহ্ন চলে যাবে, চলে গিয়ে আমাদের কী আসবে, একটা প্রপোর্শনাল সাইন। সো এ ইজ প্রপোর্শনাল এল, এটাকে আমরা দিলাম হচ্ছে একটা সমীকরণ 1। এটা আমরা কোত্থেকে পেলাম, এটা আমরা পেলাম ল্যামবার্ট ল থেকে। এই সমীকরণটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, এ ইজ প্রপোর্শনাল এল, 1 নম্বর সমীকরণ। এ পর্যন্ত তোমরা মাথার মধ্যে রাখো। এখন আমরা চলে যাচ্ছি বিয়ার ল। বিয়ার ল সব আগের মতোই চলবে, শুধুমাত্র আমাদের যদি সলিউশনের কনসেন্ট্রেশন সি হয়, এই সলিউশনটার কনসেন্ট্রেশন কি, যদি সি হয় তাহলে এই ঘনমাত্রার সাপেক্ষে সেম কথাই বিয়ার বলেছে যে
যে আমাদের আলোক তীব্রতা হ্রাসের হার হচ্ছে ঘনমাত্রার সাপেক্ষে তীব্রতার সমানুপাতিক। জাস্ট মিন এখানে একটা এল ছিল না, এলের জায়গায় শুধু সি। এখানে এল থাকার কারণে আমাদের যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা আমরা পেয়েছিলাম হচ্ছে সেটা আমরা কী পেয়েছিলাম যে এ ইজ প্রপোর্শনাল এল। তাহলে এল এর জায়গায় যদি সি হয়, এই এল এর জায়গায় যদি সি হয় তাহলে কী হবে, এ ইজ প্রপোর্শনাল সি। পুরো ক্যালকুলেশনটা একই রকম, একদম এখান থেকে এই পর্যন্ত সব একই রকম ক্যালকুলেশন হবে। জাস্ট এখানে এল ছিল, এখানে এল, তাহলে এটা যদি সি হয় তাহলে এখানে হবে সি অ্যাকর্ডিং টু বিয়ার ল। তাহলে আমরা বলতে পারি এটাকে আমরা ক্যালকুলেশন করলাম এ ইজ প্রপোর্শনাল সি। এখন এক নং সমীকরণ যেটা আমরা পেয়েছি এ ইজ প্রপোর্শনাল এল, এবং 2 নম্বর সমীকরণ এ ইজ প্রপোর্শনাল সি, এই দুটো ইকুয়েশনেরই বাম সাইডে হচ্ছে আমাদের এ। সুতরাং আমরা লিখতে পারি এ ইজ প্রপোর্শনাল এল সি, লিখতে পারি কিনা? যদি এ ইজ প্রপোর্শনাল এল সি, এখন আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে আমরা এখানে একটা ধ্রুবক নিয়েছি, এর নাম হচ্ছে অ্যাপসাইলন। কি নিয়েছে? অ্যাপসাইলন। এখন এই যে সমীকরণটা, এটাই হচ্ছে আমাদের বিয়ার-ল্যাম্বার্ট ল। কেন বিয়ার-ল্যাম্বার্ট ল? বিয়ার থেকে আমরা পেয়েছি হচ্ছে এ ইজ প্রপোর্শনাল সি, এবং ল্যাম্বার্ট থেকে পেয়েছি এ ইজ প্রপোর্শনাল এল। দুটা একত্রিত করে আমরা পেয়েছি এ ইজ ইকুয়াল টু অ্যাপসাইলন এল সি। এই জন্য এটাকে একত্রিত বলা হয় বিয়ার-ল্যাম্বার্ট ল। আসলে এখন অ্যাপসাইলন একটা নতুন টার্ম আমাদের সামনে চলে আসছে, এটাকে আমরা একটু ডিফাইন করি, এটা কী বলে। আমাদের ফাইনাল যে ফর্মুলাটা আমরা পেয়েছি যে এ ইজ ইকুয়াল টু এ, দ্যাটস মিন অ্যাবজর্বেন্স, অ্যাপসাইলন এল সি। সো এ অ্যাবজর্বেন্স, অ্যাপসাইলনকে বলা হচ্ছে মোলার অ্যাবজর্পটিভিটি। অ্যাপসাইলনকে আমরা কী বলছি বলতো? মোলার অ্যাবজর্পটিভিটি। এবং সি হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন, এটা তোমরা জানো। এবং এল হচ্ছে কি বলতো? উইথ অর পুরুত্ব, আমরা এটাকে বলতে পারি পুরুত্ব কার? কিউবেটের, অথবা সলিউশনের পুরুত্ব। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি বিয়ার-ল্যাম্বার্ট ল। তো বিয়ার-ল্যাম্বার্ট ল ব্যবহার করে অনেক ধরনের গাণিতিক সমস্যার সমাধান করা যায়। আমরা প্রথমে একটা ছোট গাণিতিক সমস্যা দেখি। দেখো, একটা সলিউশনের কথা বলা হচ্ছে। গুয়ানোসিন is known to have a maximum absorbance value of 275 nanometer. তাহলে 275 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আমরা কি পেয়েছি? এই গুয়ানোসিনের ম্যাক্সিমাম অ্যাবসর্বেন্স, দ্যাটস মিন ল্যামডা ম্যাক্স হচ্ছে আমাদের হচ্ছে 275। ইটস মোলার অ্যাবজর্পটিভিটি ইজ, তার মানে কত এটা বলো তো? এটা কি? অ্যাপসাইলন। ঠিক আছে? 8400। এবং দ্য উইথ, দ্যাটস মিন পুরুত্ব অফ কিউবেট ইজ 1 সেন্টিমিটার। স্পেকট্রোফটোমিটার ফাইন্ডস, এই সলিউশনটা যখন স্পেকট্রোফটোমিটারে দেওয়া হয়েছে তখন বলা হচ্ছে এ ইজ ইকুয়াল টু 0.70। সো হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য স্যাম্পল? তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কী পেয়েছি? আমরা জানি এ ইজ ইকুয়াল টু অ্যাপসাইলন এল সি, এবং আমরা মানগুলো দেখি। এ, দ্যাটস মিন এ হচ্ছে অ্যাবজর্বেন্স 0.70, এবং ইটস আ মোলার অ্যাবজর্পটিভিটি 8400। আমি ইউনিটগুলো আমি দিইনি, তোমরা দিয়ে নিও। এবং পুরুত্ব সলিউশনের এ ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। সো সি ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমরা যদি এখানে এর ভ্যালু যদি বসিয়ে দিই, এল এর ভ্যালু যদি বসিয়ে দিই, মোলার অ্যাবজর্পটিভ ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, তাহলে সি আমরা পাবো না? খুব সহজে পাবো। সি এর ভ্যালু হচ্ছে 8.33 × 10⁻⁵ নট পার লিটার। এবং খুব সহজেই আমরা বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেম করতে পারি। চলো আমরা একটু সামনের দিকে আগাই। নাও ক্যালিব্রেশন কার্ভ। ক্যালিব্রেশন কার্ভ যদি আমরা তৈরি করতে চাই কোনো একটা সলিউশনের জন্য, আমাদেরকে প্রথমত ওই সলিউশনের একটা স্ট্যান্ডার্ড অ্যাটলিস্ট 4 সলিউশন, একটা সিরিজ আমাদেরকে তৈরি করতে হবে।
তারপরে স্পেকট্রোফটোমিটারের মধ্যে আমাদের সেই সলিউশনগুলোর অ্যাবসর্বেন্স ডিটারমিন করতে হবে। এরপরে আমাদেরকে অ্যাবসর্বেন্সের বিপরীতে এই যে আমরা নতুন যে অ্যাটলিস্ট 4টা সলিউশন আমরা তৈরি করলাম, তার বিপরীতে অ্যাবসর্বেন্সের কী করতে হবে, একটা প্লট করতে হবে। এবং ওই প্লটগুলোনে আমরা যে পয়েন্টগুলো পাবো তার মধ্যে দিয়ে গিয়েছে এরকম একটা বেস্ট লাইন আমরা ড্র করে ফেলব। এই করলে মোটামুটি আমাদের ক্যালিব্রেশন কার্ভ আমাদের তৈরি হয়ে যাবে। এখন এই ক্যালিব্রেশন কার্ভে আমাদের যে রেখাটা পাবো, অর্থাৎ আমরা যদি কনসেন্ট্রেশনের বিপরীতে অ্যাবসর্বেন্সের প্লট করি তাহলে রেখাটা মূলত কেমন হবে। এখানে যদি আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হলো y ইজ ইকুয়াল টু mx। সো y ইজ ইকুয়াল টু mx, এটা একটি মূলবিন্দুগামী সমীকরণ। অর্থাৎ আমরা এখানে a ইজ ইকুয়াল টু ধরতে হচ্ছে y অ্যাক্সিস বরাবর, এবং অ্যাপসাইলন এল এটাকে আমরা মনে করতেছি হচ্ছে স্লপ, দ্যাটস মিন তোমরা যেটা বাংলায় বলো ঢাল, এবং কনসেন্ট্রেশনকে আমরা দিচ্ছি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। সো আমরা এরকম একটা রেখা পাবো যার এক্স অ্যাক্সিস বরাবর থেকে হচ্ছে কনসেন্ট্রেশন, এবং আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাবসর্বেন্স আমরা প্লট করব। সেক্ষেত্রে আমরা যদি এখানে যদি ঢাল আমরা যদি ডিটারমাইন করি তাহলে আমাদের ডেল্টা সি এবং ডেল্টা এ আমরা যদি বের করে নিই, সো ঢাল এম ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি বলতো, অ্যাপসাইলন এল, তাই না? এই যে এখানে ঢাল এম ইজ ইকুয়াল টু অ্যাপসাইলন এল, সো এম ইজ ইকুয়াল টু অ্যাপসাইলন এল। এবং তোমরা জানো ঢাল ইজ ইকুয়াল টু হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। এটা তোমরা কার্তেশিয়ান যে কোঅর্ডিনেট বা কার্তেশিয়ান যে স্থানাঙ্ক সেখান থেকে তোমরা জানো, ঠিক আছে? সো ডেল্টা এ ডিভাইড বাই ডেল্টা সি। তো এখান থেকে আমরা কোনো একটা অ্যাবসর্বেন্সের অ্যাগেনস্টে আমরা যদি কনসেন্ট্রেশনের প্লট করি এবং সেখান থেকে ঢাল যদি আমরা ব্যবহার করতে পারি, এবং স্পেকট্রোফটোমিটারের যে কিউবেট, সেই কিউবেটের লেন্থ আমাদের অলওয়েজ জানা, তাহলে বিভিন্ন সলিউশনের জন্য বা আমরা কি করতে পারবো, এই অ্যাপসাইলন বা মোলার অ্যাবজর্পটিভিটি আমরা নির্ণয় করতে পারবো। চলো আমরা একটু এর ব্যবহারটা আমরা একটু দেখি। ডিটারমাইন দ্য মোলার অ্যাবজর্পটিভিটি অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। কী করতে হবে বলো তো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনের মোলার অ্যাবজর্পটিভিটি, দ্যাটস মিন অ্যাপসাইলন যে ভ্যালুটা সেটা বের করতে হবে। তো এই জন্য তোমাদেরকে স্ট্যান্ডার্ড অ্যাটলিস্ট 4 স্ট্যান্ডার্ড সলিউশন তোমাদেরকে তৈরি করতে হবে। আমরা ধরে নিলাম আমাদের 4টা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে সলিউশন সেটা হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এবং 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। আমাদের 4টা সলিউশন। এদিকে হচ্ছে আমাদের ঘনমাত্রা, এদিকে অ্যাবসর্বেন্স। তোমরা এখানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে আমাদের ঘনমাত্রা এদিকে নিচের দিকে বৃদ্ধি পেয়েছে, ফলে অ্যাবসর্বেন্সও কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে। সো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, ঘনমাত্রা যত বৃদ্ধি পায় অ্যাবসর্বেন্সের মান তত বৃদ্ধি পায়। তো এখন যদি আমরা প্লট করি, কার বিপরীতে কার প্লট করবো, অ্যাবসর্বেন্সের বিপরীতে আমরা ঘনমাত্রার প্লট করব। তো আমরা এদিকে কনসেন্ট্রেশনগুলো আমরা বসিয়ে দিলাম 1 ইন্টু 10 টু দি মাইনাস 4, 2 ইন্টু 10 টু দি মাইনাস 4, 3 ইন্টু 4 ইন্টু 10 টু দি মাইনাস 4, এবং এদিকে আমরা কী করলাম, অ্যাবসর্বেন্সগুলো একদম 1 পর্যন্ত আমরা বসিয়ে নিলাম, ঠিক আছে? যেহেতু আমাদের 0.875, সো আমরা 1 পর্যন্ত বসিয়ে নিলাম। এখন যদি আমরা এই বিন্দুগুলো যদি বসাই, অর্থাৎ 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এর জন্য কত আমাদের 0.175, 2 ইন্টু 10 টু দি মাইনাস 4 এর জন্য 0.250, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এর জন্য 0.500, এগুলো আমরা কী করবো, প্লট করব। সো আমরা যদি প্লট করি তাহলে আমরা ডাটাগুলো এরকম পেয়ে যাব, তাই না? এখানে হচ্ছে আমাদের সেটা হচ্ছে 1.75, দ্যাটস মিন 1.8। সো এভাবে আমরা ডাটাগুলোকে প্লট করেছি। এখন এখানে যদি আমরা একটা রেখা যদি
আমরা যদি অঙ্কন করি মূলবিন্দুগামী রেখা হবে, তোমরা জানো একটু আগে আমরা দেখিয়েছি a ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু mx, এরকম সমীকরণ। এখন আমাদেরকে কী বের করতে হবে? আমাদেরকে বলতে হবে মোলার অ্যাবজর্পটিভিটি কত, দ্যাটস মিন অ্যাপসাইলন। তো আমরা জানি আমাদের এম ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাপসাইলন এল, আমরা একটু আগে দেখেছি। সো আমরা এখান থেকে আমরা কী করবো, ঢাল বের করব। তো এম ইজ ইকুয়াল টু আমাদের ডেল্টা এ ডিভাইড বাই ডেল্টা সি। তোমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছো যে এই বিন্দুতে এই বিন্দুতে আমাদের এক্স অ্যাক্সিসে আছে আমাদের কনসেন্ট্রেশন, তাহলে এই বিন্দুতে কনসেন্ট্রেশন হচ্ছে এইটা, এবং এই বিন্দুতে যে অ্যাবজর্বেন্স হচ্ছে এইটা। সো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, দ্যাটস মিন এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। তো যে কোনো দুটো বিন্দু নিয়ে তোমরা এই কাজটা করতে পারো, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ ডেল্টা এ, যে কোনো দুটো বিন্দুর মধ্যে, এখানে তুমি দুটো বিন্দুর মধ্যে তুমি ঢাল নির্ণয় করতে পারো, তোমরা এটা খুব ভালোভাবে জানো। তো এখানে যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো? এল তো আমরা স্পেকট্রোফটোমিটারের জন্য পেয়ে যাব 1 সেন্টিমিটার বা যেটাই হোক না কেন, কিউবেটের আমাদের যে পুরুত্ব সেটা আমরা পেয়ে যাব। এবং এখানে এই রেশিও থেকে তাহলে এখানে আমরা এল এর মান 1 বসাবো এবং এই রেশিও থেকে আমরা অ্যাপসাইলনের মানটা পেয়ে যাব। তো এরকম করে খুব সহজেই এই বেয়ার-ল্যাম্বার্ট ল ব্যবহার করে মোলার অ্যাবজর্পটিভিটি, কনসেন্ট্রেশন, আননোন কনসেন্ট্রেশন খুব সুন্দরভাবে ডিটারমাইন করা যায়। তোমরা বলো স্যার এটা তো মোলার অ্যাবজর্পটিভিটি দেখালেন, তাহলে আননোন কনসেন্ট্রেশন কীভাবে ডিটারমাইন করা যায়? ঠিক পূর্বের যে আমরা যে ইয়েটা দেখেছিলাম না, ক্যালিব্রেশন কার্ভটা, এখান থেকে পাওয়া যাবে। সো এইদিকে আমরা অ্যাবজর্বেন্স, এদিকে আমাদের কনসেন্ট্রেশন রয়েছে। এখন আমরা মনে করো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আমরা 4টা সলিউশন আমরা করেছি, তাই না? 1 × 10⁻⁴, 2 × 10⁻⁴, 3 × 10⁻⁴, 4 × 10⁻⁴, এবং একটা আননোন সলিউশন এর মাঝে নিয়েছি। মনে করো 1 এবং 4 এর মাঝে একটা আমরা আননোন সলিউশন নিয়েছি, যার কনসেন্ট্রেশন আমাদের জানা নাই, তাহলে ওর জন্য তো আমরা একটা অ্যাবজর্বেন্স পাবো, তাই না? এখন এই অ্যাবজর্বেন্সটাকে আমরা এইদিকে বসাবো আর কনসেন্ট্রেশনগুলোতে এদিকে আমরা বসিয়েছি 4 পর্যন্ত। তাহলে কি হবে আমাদের, যে মনে করো আমরা এই জায়গায় অ্যাবজর্বেন্স পেয়েছি, তাহলে অ্যাবজর্বেন্স থেকে আমরা এদিকে যদি দাগ টানি, এখানে আসলাম, এখান থেকে ঠিক নিচের দিকে যদি আমরা একটু দাগ টানি, তাহলে এই জায়গায় আমরা পেয়ে যাবো হচ্ছে কনসেন্ট্রেশন। সো এভাবে ক্যালিব্রেশন কার্ভ ব্যবহার করে খুব সহজেই আননোন সলিউশনের কনসেন্ট্রেশন নির্ণয় করা যায়। আসলে আমরা একটু সামনের দিকে যাই, দেখি কিভাবে আমরা এই আননোন যে কনসেন্ট্রেশন নির্ণয় করতে পারি। যে কোনো দুটা ভ্যালুকে কনসিডার করে, অর্থাৎ যে কনসেন্ট্রেশনে আমরা যে অ্যাবজর্বেন্স পেয়েছি, তাহলে কনসেন্ট্রেশনটা আমরা বলতেছি এক্স কোঅর্ডিনেট, এবং অ্যাবজর্বেন্স যেটা পেয়েছি সেটাকে আমরা বলতেছি ওয়াই কোঅর্ডিনেট। তাহলে দুটো পয়েন্ট যদি নিই, মনে করি এই দুটো পয়েন্টে আমরা নিলাম এইটা এবং এইটা, তাহলে আমরা কি করতে পারবো, এই দুটার কোটিদ্বয়ের অন্তর এবং এই দুটার ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ y2 - y1 ডিভাইড বাই x2 - x1, এটা হচ্ছে তার ঢাল। তো দেখি আমরা একটু অঙ্কটা একটু দেখি আমাদের। A student has prepared an experimental to determine the concentration of X in an unknown sample. The absorbance at different concentration in shown in below. ঠিক আছে, আমি যে ফিগারটা নিয়েছি, সেভ মাই অ্যাকশন, আমি অ্যাকনোলেজ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ফিগারটি সরাসরি আমি ইউটিউব থেকে, গুগল থেকে নিয়েছি। তো চলো এখন আমরা এই আননোন এক্স সলিউশনে আমরা কি করব, আমরা কনসেন্ট্রেশনটা বের করবো। আমরা কিন্তু জানি না
and if the absorbance of unknown sample 0.275 at 420 nanometer. So what is the concentration of X? তার মানে আননোন সলিউশনটারও আমরা কি পেয়েছি বলতো, অ্যাবজর্বেন্স পেয়েছি 0.275। তাহলে 0.275 দ্যাটস মিন এইখানে কোথাও একখানে। সো এখান থেকে যদি আমরা ইয়ে করি তাহলে এভাবেও আমরা বের করতে পারবো, অথবা একটা ক্যালকুলেশন করা যায় সুন্দর ঢাল ব্যবহার করে। আমরা ধরে নিই আমাদের যে A is equal to mx, সেটা যদি আমাদের ইকুয়েশনটা মধ্যে কোনোভাবে এক্স কোঅর্ডিনেট বা ওয়াই কোঅর্ডিনেট যদি থেকে থাকে, তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি, তাই না, যদি আমাদের থাকে এরকম। সো আমরা ধরে নিলাম এ ইজ ইকুয়াল টু এম সি প্লাস বি, এখানে এম হচ্ছে ঢাল। তাহলে আমরা তো এম এর ভ্যালুটা খুব সহজে বের করতে পারবো। এম এর ভ্যালু থেকে আমরা যদি এই অ্যাবজর্বেন্স তো আমাদের আসেই, বের করা আছে 0.275, তাহলে বি এর মানটা যদি আমরা কোনোভাবে নির্ণয় করতে পারি এই নন কনসেন্ট্রেশন থেকে, সেই বি এর মান বসিয়ে দিলে এম এর মানও আমরা বের করতে পারবো, তাহলে সি এর মানটা পেয়ে যাব। এজন্য প্রথমে আমাদেরকে দুটো ডাটা পয়েন্ট নিতে হবে। আমরা দুটো ডাটা পয়েন্ট নিলাম। একটা ঘনমাত্রা আমরা আবার যদি একটু দেখি 0.002, এই ঘনমাত্রা অ্যাবজর্বেন্স হচ্ছে 0.1, ঠিক আছে, কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে 0.002 এই হচ্ছে 0.1, এবং দ্বিতীয় পয়েন্টটা যে আমাদের ঘনমাত্রা রয়েছে 0.004, এবং সেখানে আমাদের অ্যাবজর্বেন্স রয়েছে কত 2, ঠিক আছে, 0.22। সেইখান থেকে ঢাল আমরা খুব সহজে পাবো এম এর মান, ওই যে আমাদের ভুজদ্বয়ের অন্তর y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সেখানে y2 কে দিস ইজ দ্য y2 x2 y2 0.22 মাইনাস 0.01 ডিভাইড বাই 0.004 x2 মাইনাস 0.002 y2। সো এখান থেকে আমরা কী পেয়ে গেলাম, ঢালের মান এম এর মান পেয়ে গেলাম। আমাদের সি কিন্তু বের করতে হবে, তাহলে এখন বিটা দরকার। তাহলে ভ্যালুগুলো যদি আমরা বসাই, যে আমরা এই যে ডাটা পয়েন্ট আমরা থেকে যেটা পেলাম এ ইজ ইকুয়াল টু এম এর মান পেয়ে গেলাম 60, সি প্লাস বি। এখন অ্যাবজর্বেন্সটা আমাদের জানা, তাই না, অ্যাবজর্বেন্স তো আমাদের জানা এই পয়েন্টের জন্য, ডাটা পয়েন্ট 1 জন্য তো আমাদের অ্যাবজর্বেন্স জানা কত, সেটা 0.1। তোমরা দেখো ডাটা পয়েন্ট 1 জন্য আমাদের অ্যাবজর্বেন্স জানা 0.1। সো আমরা 0.1 ভ্যালুটা আমরা এখানে বসাতে চাই। তাহলে 0.1 এর অ্যাবজর্বেন্স 60, এই যে ডাটা 0.1 জন্য আমাদের যে কনসেন্ট্রেশন এটা আমাদের জানা 0.002, প্রথমটা আমরা যেটা দেখতেছি 0.002। সো অ্যাবজর্বেন্স দিস ইজ দ্য কনসেন্ট্রেশন। তো এখান থেকে তাহলে খুব সহজে আমরা বি এর মানটা আমরা কী করলাম, পেয়ে গেলাম। সো বি ইজ ইকুয়াল টু মাইনাস 0.02। তাহলে দেখো এ এর মান তো আমাদের জানা আননোন স্যাম্পলের জন্য, তাই না, আমরা এম এর মান পেয়ে গেছি, বি এর মানও পেয়ে গেছি, তাহলে সি পাবো না। তাহলে আমরা ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি, এ ইজ ইকুয়াল টু 60 সি মাইনাস বি এর মান 0.02। এখন আমাদের ফাইনাল ক্যালকুলেশন, আমাদের কী করতে হবে, সি বের করতে হবে। সো সি ইজ ইকুয়াল টু হবে এ প্লাস 0.02 ডিভাইড বাই 60। সো এর ভ্যালু আমাদের কী আছে, দেওয়া আছে, এর ভ্যালু কত 0.275, তাই না, 0.275 এটা আমাদের এর ভ্যালু।
আলটিমেট আমরা যদি মানগুলো বসাই 0.02, তাহলে 0.02 আমরা যদি এর সঙ্গে যোগ করি ডিভাইডেড বাই 60, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এখানে এখানে 60টা সম্ভবত মিস গেছে, এটা একটু দেখে নিও তোমরা। তাহলে C = 4.92 × 10⁻³ তাহলে এইভাবে খুব সহজেই আমরা কি করতে পারি, একটা আননোন কনসেন্ট্রেশন বিয়ার-ল্যাম্বার্ট ল ব্যবহার করে খুব সহজেই আমরা ক্যালকুলেশন করতে পারি। তো তোমাদের জন্য একটা ডাটা প্রবলেম দেওয়া আছে, দেখো এখানে অ্যাবজর্বেন্স অফ 0.39 ওয়াজ অলসো ডিটারমাইন্ড অ্যাট 505 nanometer for a solution with an unknown concentration of the red dye। তাহলে আননোন কনসেন্ট্রেশন আমাদের বের করতে হবে, তাই না? আননোন স্যাম্পল এই যে এটা। তাহলে দেখো স্ট্যান্ডার্ড 1-এর ঘনমাত্রা দেওয়া আছে, অ্যাবজর্বেন্স দেওয়া আছে, স্ট্যান্ডার্ড 2 ঘনমাত্রা দেওয়া আছে, অ্যাবজর্বেন্স দেওয়া আছে, 3 ঘনমাত্রা দেওয়া আছে, অ্যাবজর্বেন্স দেওয়া আছে, স্ট্যান্ডার্ড 4 ঘনমাত্রা দেওয়া আছে, অ্যাবজর্বেন্স দেওয়া আছে, তাই না? তাহলে স্ট্যান্ডার্ড নাই, এখানে দেখো আমাদের স্যাম্পল ঘনমাত্রা নাই কিন্তু দেওয়া আছে যে 0.3, তাহলে 0.3টা কোথায় হবে? এই 2 এবং 5-এর মাঝে এইখানে কোথাও হবে। তাহলে এইটার ঘনমাত্রাটা এক্সাক্ট করো। তাহলে ঠিক অনুরূপভাবে আমরা এই ডাটাগুলোকে প্লট করব, প্লট করে যে কোনো দুইটা কোঅর্ডিনেট বিবেচনা করে আমরা সেখান থেকে স্লপ বের করব, স্লপের মান m পাবো। তারপরে যে কোনো একটা ফার্স্ট ডাটাকে ধরে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তুমি যেটাই ধরো কোনো সমস্যা নেই, যে কোনো একটা ডাটা পয়েন্টকে ধরে আমরা সেখান থেকে বি এর মান বের করবো। সো তাহলে আমরা এম এবং বি এর মান পেয়ে যাব। এর মান তো আমাদের দেওয়া আছে অ্যাবজর্বেন্স, তাহলে খুব সহজেই সেখান থেকে আমরা সি এর মান পেয়ে যাব এবং আমাদের উত্তর হচ্ছে 0.24 মোলালিটি। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লিমিটেশনস অফ বেয়ার্স ল। খুব সংক্ষেপে বলবো, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। লিমিটেশন অফ বেয়ার্স ল, এখানে আমরা মোটামুটি 5টা লিমিটেশনের কথা বলি। এক নম্বর হচ্ছে ইফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ইজ মোর দ্যান 10⁻² মোলার, অর্থাৎ 0.01 মোলার এর বেশি হলে মূলত বিয়ার-ল্যাম্বার্ট লটা ভালোভাবে কাজ করে না, অর্থাৎ ডেভিয়েশন শুরু হয়। আমরা যদি দ্বিতীয় আরেকটা কথা বলি, দ্য ল অলসো ফেল ইফ দ্য অ্যাবসর্বিং species react with solvent by species if the substance or species react with solvent, অর্থাৎ আমরা যে সলভেন্টের মধ্যে আমরা যে সলিউশনটা তৈরি করেছি, যে সাবস্টেন্সের, সেটা যদি একটা আরেকটার সাথে বিক্রিয়া করে, তাহলে দ্যাটস মিন এনি কাইন্ড অফ আইদার অ্যাসোসিয়েশন অর ডিসোসিয়েশন টেক প্লেস, তাহলে এই বিয়ার-ল্যাম্বার্ট ল ডেভিয়েশন দেখায়, অর্থাৎ সেক্ষেত্রে সঠিকভাবে এই বিয়ার-ল্যাম্বার্ট ল প্রয়োগ করা যায় না। 3 কি, দ্য ল ইজ অলসো ডেভিয়েটেড ইফ দ্য মনোক্রোমেটিক লাইট ইজ নট ইউজড। যদি আমরা স্পেকট্রোফটোমিটারের মধ্যে মনোক্রোমেটিক ডিভাইস ব্যবহার না করি, অর্থাৎ মনোক্রোমেটিক লাইট যদি আমরা না পাই, তাহলে তো আমাদের অনেক ওয়েভলেন্থের লাইট চলে আসবে। সেক্ষেত্রে আমরা সঠিকভাবে অ্যাবসর্বেন্স নির্ণয় করে আমরা মোলার অ্যাবজর্পটিভিটি বলো অথবা আননোন স্যাম্পলের কনসেন্ট্রেশন বলো, আমরা ভালোভাবে ডিটারমাইন করতে পারবো না। আরেকটি কি হচ্ছে, চেঞ্জ অফ টেম্পারেচার অলসো লিডস টু ডেভিয়েশন অফ বিয়ার্স ল। তোমরা জানো মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, তো আমরা যদি তাপমাত্রা চেঞ্জ করি সেক্ষেত্রে তো ঘনমাত্রার পরিবর্তন হবেই, সেক্ষেত্রেও বিয়ার লটা সঠিকভাবে কাজ করা যাবে না। And finally, the deviation also occur in the instrument where filter are used, because with filters we do not get monochromatic light. যদি আমরা
ফিল্টার ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে তো আমরা মনোক্রোমেটিক লাইট পাবো না। হ্যাঁ, সে বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা ওই 42 নম্বর ল অল ডেভিয়েশন সৃষ্টি করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে 42 নম্বর ল সম্পর্কে তোমাদের সামনে বিস্তারিত কথা বললাম। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, আশা করি তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থাকো।